তারবিয়া রেগে সেখান থেকে চলে গেল, অথচ ইফাত এখনো মন্ত্রমুগ্ধের ন্যায় তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ইফাতের দৃষ্টি এক মুহূর্তে গিয়ে থমকালো কাব্যের উপর। কাব্য দু হাত পকেটে গুজে দৃঢ় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ইফাত শুষ্ক ঢোক গিলে এলোমেলো ভাবে বলল। কাব্য এক পা দু পা করে ইফাতের সামনে এসে, এখানে দাঁড়া, আমি আসছি। কাব্য ইফাতকে অতিক্রম করে গেট পেরিয়ে বাহিরে চলে গেল। ইফাত কাব্যের কথা মতো ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে রইল। ইফাত আশ্চর্য হলো বটে, একটা মানুষ আসলো না তার মতো অবলা প্রাণীকে একটু সাহায্য করতে। ঘাটটা ইতিমধ্যে ব্যথা করছে। ইফাতের অযাচিত ভাবনার মাঝেই কাব্য এসে হাজির হলো। এক হাতে তার 6 কেজি মিষ্টি ও অন্য হাতে নানান রকম ফলমূল। ইফাত কাব্যর হাতে এসব দেখে বলল, আমিও তো বলি, আমাদের কাব্য এত কিপটি হলো কবে থেকে? প্রথমবার শ্বশুরবাড়ি এলো অথচ খালি হাতে। বেশি বকবক না করে এগুলো ধর। ইফাত অবাক হয়ে চোখ বড় বড় করে। পাগল হয়েছিস? এতগুলো ব্যাগ নিয়ে রেখেছি, আবার বলছিস এগুলো নিতে? কেন, তুই না বললি তুই বেড়ে গরু? বেড়ে গরুর তো অনেক শক্তি, তাহলে এখন কেন এই সামান্য জিনিস নিতে হিমশিম খাচ্ছিস? ইফাত এতক্ষণে বুঝতে পারল কাব্য তার সাথে এরকম ব্যবহার কেন করেছে। ছেলেটা তার উপর বদলা নিতে চাইছে। ইফাত দুঃখী দুঃখী ভাব নিয়ে কিছু বলার আগেই সেখানে হাসি মুখে এসে হাজির হলেন তিতলির বাবা ফয়সাল চৌধুরী। কাব্য তাকে দেখা মাত্রই মুখে হাসি টানল। কেমন আছে বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো তোমাদের দেখে একেবারে ভালো হয়ে গিয়েছে। কাব্য থেকে চোখ সরিয়ে ইফাতের দিকে দৃষ্টি তাক করলেন। তার প্রশ্নবোধক দৃষ্টি কাব্য আন্দাজ করতে পেরে বলল। ও আমার বন্ধু ইফাত। ইফাত সৌজন্য হেসে, কেমন আছেন আঙ্কেল? ভালো আছি বাবা। ফয়সাল চৌধুরী হেসে, আরে তোমরা এরোতে বাইরে কেন দাঁড়িয়ে আছো? চলো চলো ভেতরে চলো। ওনাকে দেখে কাব্য আর কথা বাড়ালই না। ইফাতের সাথে তিনজন একসাথে ভেতরে চলে গেল। মেয়ের জামাই প্রথমবারের মতো এসেছে, সেই হিসেবে বেশ বড়সড় আয়োজন চলছে ঘরে। কাব্য দেখে আঁচলে মুখ মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন তোমা বেগম। কাব্য ও ইফাতকে সোফায় বসিয়ে তোমা বেগম উচ্চ হাঁক দিলেন। তারবিয়া, তাড়াতাড়ি শরবতটা নিয়ে আয়। নামটা শুনে ইফাত দুবার মনে মনে উচ্চারণ করল, মুখটাকে পাংশুটে করে বলল। তারবিয়া, এটা আবার কেমন নাম? নাম শুনে মনে হয় কারো বিয়ে লেগেছে। বাবা, এত কিছু কেন এনেছো? এর পরিপ্রেক্ষিতে কাব্য কি উত্তর দিবে জানা নেই। এত ফর্মালিটি কথাবার্তা তার দ্বারা হয় না। তোমা বেগম ও ফয়সাল উদ্দিন ব্যস্ত হয়ে কাব্যকে এটা সেটা শুধু দিয়েই চলছেন। কাব্য মুচকি হেসে বলল। আপনারা ব্যস্ত হবেন না, এত কিছু প্রয়োজন নেই। কাব্যের সাথে সম্মতি জানিয়ে ইফাত বলল। হ্যাঁ, আপনারা আর ব্যস্ত হবেন না। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিল। তারপর কাব্য ও ইফাতকে রুমে পাঠিয়ে দেওয়া হলো। তারবিয়া নিয়ে গেল ইফাতকে তার রুম দেখাতে। অন্যদিকে কাব্য রুমে ঢুকেই ফ্রেশ হতে চলে গেল। কাব্য ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে তিতলি দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ খোটাচ্ছে। কাব্য বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল। ছোট বাচ্চাদের মতো নখ খাচ্ছ কেন? ডিসকাস্টিং। কাব্যের মুখের এক্সপ্রেশন দেখে তিতলি মনে মনে ভেংচি কেটে বলল। এতক্ষণ কি সুন্দর সবার সাথে হেসে হেসে কথা বলছিল, আর এখন আমাকে দেখতেই মুখটা প্যাঁচার মতো বানিয়ে ফেলেছে। বড়টা কাম কুমড়ো পটাশ কোথাকার। তিতলিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য তার দিকে এগিয়ে গেল। কাব্যকে নিজের অতি নিকটে আসতে দেখে তিতলি এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে আর কাব্য তার দিকে এগিয়ে আসছে। অবশেষে তিতলির দেহখানা গিয়ে ঠেকে টেবিলের সাথে। তিতলি শুকনো ঢোক গিলে তার দিকে এগিয়ে আসা কাব্যের দিকে তাকায়। কাব্য তিতলির মুখোমুখি হয়ে দাঁড়ায়। গ্রীবা বাঁকিয়ে অনেকটা ঝুঁকে এলো। তার উষ্ণ শ্বাস ফেললো তার মুখের উপর। তিতলি সামান্য কেঁপে উঠল। রুদ্ধ হলো ওর কণ্ঠস্বর। কাব্য তিতলির ভীত সন্ত্রস্ত চেহারা দেখে নিঃশব্দে হাসল। অতঃপর গাঢ় স্বরে শুধালো। কে যেন বলেছিলে আমি গোমড়ো মুখ গরু, আমার চোখগুলো ডাইনোসরের মতো। আর কি কি যেন বলেছিলে তিতলি? তিতলি ভয় পেল। ভয়ে তার কণ্ঠস্বর বের হচ্ছে না। তিতলিকে চুপ থাকতে দেখে কাব্য আরেকটু ঝুঁকে এলো। তিতলির সাথে সাথে চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলল। তুমি যে একটা ছোট ঘরে টুনটুনি পাখি, ওটা জানো?
না, তিতলি আর বেশিক্ষণ এভাবে থাকলে মরেই যাবে। তিতলিকে হাঁস ফাঁস করতে দেখে কাব্য নিঃশব্দে পিছিয়ে গেল। তিতলি তখনও চোখ বন্ধ করে রেখেছে। কাব্য তিতলির ভাবসাব দেখে বলল, অশ্লীল মেয়ে মানুষ, ডিম থেকে এখনো ভালোভাবে ফোটেনি আর আসছে স্বামীর সাথে রোমান্স করতে। তিতলি ফটাফট চোখ খুলে বাঘিনীর ন্যায় কাব্যের কাছে গিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, এই আপনি এইমাত্র কি বললেন? কেন, তুমি কানে শুনতে পাও না? আপনার সাথে আমার রোমান্স করতে বয়েই গেছে। কাব্য ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচিয়ে শান্ত স্বরে। তাহলে এইভাবে কাঁপাকাঁপি কেন করছিলে? তিতলি তোতলিয়ে বলল, আমার শীত লাগছিল তাই। কাব্য পকেটে হাত গুজে সন্ধিহান কণ্ঠে আওড়ালো, এই স্ট্রোক করা গরমে তোমার শীত লাগছে? হ্যাঁ হ্যাঁ। তিতলি ভেবেছে সে কাব্যকে জব্দ করে ফেলেছে। মনে মনে বিশ্বজয়ের হাসি হাসল সে, কিন্তু নির্বোধ মেয়ে বুঝলই না তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে হারানো অত সহজ না। কাব্য তিতলির দিকে একবার তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। কাব্য ঝগড়ায় হেরে মুখ লুকিয়ে পালিয়েছে এটা ভেবে তিতলি খুশি হয়ে নিজের কাঁধে চাপড় মেরে বলল, বাহ তিতলি, তুই গ্রেট হো। তিতলির এই খুশিকে বেশিক্ষণ স্থায়ী হতে দিল না কাব্য। সে ফিরে এলো হাতে একটা শাল সমেত। কাব্যের হাতে শাল দেখে তিতলির হাসি অটোমেটিক অফ হয়ে গেল। কাব্য তিতলির কাছে এসে শালটা ওর গায়ে জড়িয়ে দিল, তারপর বাঁকা হেসে বলল, আই ডোন্ট থিংক সো তোমার আর শীত লাগবে। নাও ইউর কমফোর্টেবল। তিতলি গায়ে জড়িয়ে থাকা শালটার দিকে একবার তাকায়, আবার কাব্যের দিকে তাকায়। লোকটা কেমন খুশি হয়ে তাকিয়ে আছে দেখো। কাব্য না হাসলেও তিতলির বেশ বুঝতে পেরেছে কাব্য মনে মনে পৈশাচিক আনন্দ পেয়েছে। তিতলির শালটা দু হাত দিয়ে চেপে ধরে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তিতলি যেতেই কাব্য কুটিল হেসে, এই গরমে ঘুরতে থাকো এখন এইভাবে, ইডিয়েট গার্ল। তিতলিকে এভাবে গরমে শাল পরতে দেখে এক একজনের প্রশ্নের শেষ নেই। তোমা বেগম কপালে হাত দিয়ে চেক করছেন, জ্বর তো নেই। তিতলি ভংচং বুঝ দিয়ে তারবিয়ার সাথে সেখান থেকে কেটে পড়েছে। সেও রাগে অটল, কিছুতেই ফেলবে না, লোকটাকে দেখিয়ে দিবে তিতলি কি জিনিস। সেদিনটা ওভাবেই কেটে গেল। পরের দিন সকালে নাস্তা খাবার পর হুট করে তোমা বেগমের শরীরটা খারাপ হয়ে গেল। কিছুতেই বিছানা থেকে উঠতে পারছে না। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। বাসায় জামাই প্রথমবারের মতো এসেছে আর উনি এভাবে বিছানায় পড়ে রয়েছে। এখন রান্না কে করবে? তিতলি ও তারবিয়া তেমন রান্না পারে না। রান্নার ব্যাপারটা নিয়ে ফয়সাল উদ্দিন ও অনেকটা চিন্তিত। ঠিক তখনই কাব্য বলে উঠল আজ সে রান্না করবে। কাব্যের কথা শুনে সবাই অবাক হলেও একমাত্র অবাক হলো না ইফাত। কাব্য ও ইফাত একসাথে কিচেনের কাজ করছে। কাব্য ও ইফাতের পরনে ব্ল্যাক শার্ট ও ব্ল্যাক প্যান্ট। কাব্য শার্টের হাতা ফোল্ড করে নিল। সে দক্ষ হাতে সব কিছু করছে। তিতলি ও তারবিয়া ওদের ওটা সেটা এগিয়ে দিচ্ছে। কাব্য প্রফেশনালদের মতো গরু মাংস কাটছে। তার পাশে দাঁড়িয়ে ইফাত চপিং বোর্ডে পেঁয়াজ কুচি করছে আর চোখের পানি মুছছে। তারবিয়া ও তিতলি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাজ দেখছে। কাব্যের কাজের ধরন দেখে তিতলি হা হয়ে তাকিয়ে আছে। সে নিজেও এত সুন্দর ও স্পিডে কাটাকাটি করতে পারে না। পেঁয়াজ কাটতে কাটতে ইফাত কান্নার নাটকীয় স্বরে বলল, তোমার আমার বিচ্ছেদও আমাকে এভাবে কাঁদাতে পারেনি কেউ, যতটাই ক্ষুদ্র পেঁয়াজ আমাকে কাঁদিয়েছে। ইফাতের বলতে দেরি কাব্য পাশ থেকে ফ্রাই প্যান হাতে নিয়ে আলতো করে ইফাতের মাথায় বাড়ি মেরে দিল। ইফাত মাথায় হাত দিয়ে আর্তনাতে স্বরে, আউচ! ইফাতের কথা শুনে তারবিয়া ফট করে জিজ্ঞেস করল, আপনার কি প্রাক্তন ছিল? তারবিয়ার প্রশ্ন শুনে কাব্য ও ইফাত একে অপরের দিকে তাকে হেসে ফেলল। তাদের হাসতে দেখে তারবিয়া বুঝতে পারল না সে কি হাসার মতো কিছু বলেছে নাকি। আর এদিকে তিতলি হাসতে থাকা কাব্যের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। কাব্য সবার সাথে কি হেসে হেসে কথা বলে আর তার সাথেই শুধু রাফ ব্যবহার করে। কথাটা ভাবতেই আজ কেন যেন মন খারাপ হলো তিতলির। সে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। রান্না শেষ হতে হতে দুপুর। কাব্য ইফাত রান্না শেষ করে ফ্রেশ হতে গিয়েছে। তারবিয়া ও তিতলি ততক্ষণে খাবার এনে টেবিলে সাজাচ্ছে। এর মাঝে তোমা বেগমকে নিয়ে হাজির হলেন ফয়সাল উদ্দিন। কাব্য চুল ঝাড়তে ঝাড়তে ডাইনিং টেবিলে এসে হাজির। ইফাতও ইতিমধ্যে চলে এসেছে। কাব্য তারা আসতেই
ফয়সাল উদ্দিন অনেক জোর করছেন যেন তাদের সাথে বসে, কিন্তু কাব্যের এক কথা, সে খাবার সব বেড়ে দিবে। তিতলি চেয়েছিল সে করবে, কিন্তু কাব্য দেয়নি। কাব্যের সাথে ইফাতও খাবার বেড়ে দিচ্ছে। গরুর মাংস, কলিজা ভুনা, মুরগির চিংড়ি রান্না করা হয়েছে। ইফাত গরুর বাটিটা তারবিয়ার কাছে দিয়ে গেল। সেখান থেকে 4 পিস গরুর টুকরো তারবিয়ার প্লেটে দিয়ে দিল। এতগুলো মাংস দেখে তারবিয়া। আরে আরে, কি করছেন? এতগুলো কে খাবে? ইফাত অট্টস্বরে হেসে বলল, আরে বেয়ান সাহেবা খান, এখনই তো খাওয়ার সময়। এখন না খেলে কবে খাবেন? সারা জীবন তো মানুষের মাথায় খেলেন, এবার না হয় একটু গরুর মাংসই খান। তারবিয়া কটমট দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। এদিকে ইফাতের কথা শুনে সবাই হেসে ফেলল। খাবার মুখে দিয়েই সকলে অবাক। কাব্য এত ভালো রান্না করতে পারে। কাব্যের রান্নার অনেক প্রশংসা করলো সবাই। ফয়সাল উদ্দিন মনে মনে অনুতপ্ত বোধ করলেন। নতুন জামাই দিয়ে রান্না করালেন, ব্যাপারটা খুবই অস্বস্তিকর। কাব্য হয়তো বুঝলো তার মনোভাব। সকলে খাবারে ব্যস্ত থাকার সুযোগে কাব্য ফয়সাল উদ্দিনের কাছে গিয়ে বলল, মেয়েরা যদি শ্বশুরবাড়ি গিয়ে রান্না করতে পারে তাহলে ছেলেরা কেন পারবে না? আপনি আপনার অমূল্যবান রত্ন আমার হাতে সঁপে দিয়েছেন। তেতলির উপর যেমন আমার পরিবারের দায়িত্ব, আমার উপরও তার পরিবারের দায়িত্ব আছে, তাই না? আমি তো আপনার ছেলে, আর এসব কাজ আমি বাসায় করি, তাহলে এখানে করতে সমস্যা কে? ওটা আমার বাসা, এটাও আমার বাসা, তাই না? ফয়সাল উদ্দিন নিজেকে আর আটকে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল পানি। তিনি তার মেয়েটার জন্য সুযোগ্য পাত্র বেছে নিয়েছে, আর যাই হোক তার মেয়ে কখনো অসুখী হবে না। ইফাত ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রামের পরিবেশ উপভোগ করছে। তার গা ছুঁয়ে যাচ্ছে দক্ষিণা বাতাস। বিকেলের সোনালি আভা গ্রামের পরিবেশকে করেছে আরও মনোরম। ইফাত যখন আনমনে পরিবেশ উপভোগ করছিল, তখনই তারবিয়া এসে গলা খাকারি দিল। ইফাত পিছনের দিকে ফিরে অনুমতি স্বরে। কামিন। ইফাতের অনুমতি পেয়ে তারবিয়া হাতে চায়ের কাপ সমেত রুমে ঢুকে পড়ল। ভেতর থেকে ইফাতের গলার স্বর পেয়েও রুমে ঢুকে কোথাও ইফাতকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে গেল তারবিয়ার। সে পুরো রুমে চোখ বুলিয়ে পা বাড়ায় বারান্দার দিকে। ইফাতকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে মুখ ভেঙচি কাটে তারবিয়া। আসার পর থেকে লোকটা শুধু শুধু তার পেছনে লেগে আছে, এটা সেটা বলে শুধু খোঁজাচ্ছে। সেও কম যায় নাকি? একেবারে বুঝিয়ে দিবে তারবিয়া কি জিনিস। ইফাত তারবিয়ার দিকে ঘুরে তাকালো। একে অপরের সাথে দৃষ্টি মিলতেই তারবিয়ার চায়ের কাপটা ইফাতের দিকে এগিয়ে দিল। ইফাত কাপটা হাতে নিয়ে জিজ্ঞেস করল, চাকে পাঠিয়েছে? কে পাঠাবে? আমি নিজ থেকে আপনার জন্য বানিয়ে এনেছি। ইফাত সবেমাত্র কাপে চুমুক দিচ্ছিল, কিন্তু তারবিয়ার উত্তর শুনেই কাপটা মুখ থেকে সরিয়ে নিল। সে কেমন সন্ধিহান দৃষ্টিতে তারবিয়ার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এত সমাদর, ব্যাপার কি? কি ব্যাপার হবে? কোনো ব্যাপার নেই। আপনি আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন, আপনার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তারবিয়ার উত্তর শুনে ইফাতের মনে সন্দেহের দানা বাঁধল। আসার পর থেকে তারবিয়া তার সাথে তেমন একটা ভালোভাবে কথা বলেনি। হঠাৎ এত আপ্যায়নের কারণ কি হতে পারে? ইফাতকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তারবিয়া ভ্রু কুঞ্চিত কোসকে বলল, খাচ্ছে না কেন? অনেক কষ্ট করে বানিয়েছি। কষ্ট করেই তো বানিয়েছে। চিনির জায়গায় লবণ দিয়েছে, হালকা মরিচের গুঁড়ো মিশিয়েছে। ইফাতকে চা পান না করতে দেখে তারবিয়া কৌশল অবলম্বন করল। মুখটাকে কাদো কাদো বানিয়ে বলল, আমি এত কষ্ট করে বানিয়েছি, আপনি খাবেন না? আরে না, খাচ্ছি তো। ইফাতকে কাপে চুমুক দিতে দেখে তারবিয়া একবার তার দিকে তাকাচ্ছে, আবার কাপের দিকে তাকাচ্ছে। ইফাতের সন্দেহ আরো গাঢ় হলো। না, এখানে কিছু তো একটা ঘাবলা আছেই। ইফাতও অত্যন্ত চতুর মস্তিষ্কের মানুষ, সে ব্যাপারটা সহজেই ধরে ফেলল। মনে মনে ভাবলো এমন কিছু করতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে। ইফাত বাঁকা হাসলো। বেআইন, দেখেন তো ওটা কি? তারবিয়ার সাথে সাথে ঘরের দিকে মুখ করে বলল, কোথায় কি? এই সুযোগটাই চাচ্ছিল ইফাত। তারবিয়ার পেছনে ঘোরার সুযোগ নিয়ে সে চায়ের কাপটা বাহিরের দিকে উল্টে পুরো চা ফেলে দিল। অতঃপর মুখের কাছে নিয়ে এমন ভাব দেখালো সে খুব তৃপ্তি পেয়েছে চাটা খেয়ে।
ইফাতের কোনো রিয়াকশন না পেয়ে তারবিয়া ড্যাব ড্যাব করে তার দিকে চেয়ে রইল। ইফাত হেসে স্বাচ্ছন্দ্যে বলল, চাটা কিন্তু দারুণ ছিল, বলতে হয় তোমার হাতে জাদু আছে। তারবিয়া হতবিলম্ব হয়ে এখনো ইফাতের দিকে তাকিয়ে আছে। হুট করেই ইফাত নিজের মাথায় হাত দিয়ে বলল, আপনি আমাকে কি খাইয়েছেন? আমার নেশা নেশা কেন লাগছে? ইফাতের প্রশ্নে তারবিয়া ভ্যাবাচাকা খেল। মরিচ আর লবণের চা খেলে নেশা হয় নাকি? ইফাত দু হাত তারবিয়ার সামনে মেলে ধরে নেশাখোরের মতো বলল, বেআইন, আপনাকে একটা চুমু খেতে ইচ্ছে করছে। আসেন আসেন, বুকে আসেন, আপনাকে একটা জোরসে চুমু খাই। তারবিয়া ধড়বড়িয়ে দু কদম পিছিয়ে গেল। কি যাতা বলছেন? আপনার মাথা ঠিক আছে? না, ঠিক নেই আমার মাথা, তবে আপনাকে একটা চুমু খেলে একেবারে ঠিক হয়ে যাব, প্রমিস। ইফাতকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তারবিয়া উল্টো দিকে দৌড় মারে। তারবিয়াকে যেতে দেখে ইফাত প্যান্টের পকেটে হাত গুজে বাঁকা হেসে বলে, আমার সাথে চালাকি? নট ইজি। কাব্য এতক্ষণ কার সাথে যেন কথায় ব্যস্ত ছিল। কথা শেষ হতেই সে রুমে চলে এলো। রুমে আসতেই কাব্যের নজর গেল তিতলির দিকে। তিতলি এখনো সেই শাল গায়ে জড়িয়ে বসে আছে। কাব্য বেডের কাছে এগিয়ে গেল, অতঃপর দু হাত ভর দিয়ে বসে পড়ল। তিতলি কাব্যকে দেখে মোবাইলটা পাশে রেখে দিল। কাব্য এক দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, এখনো শালটা গা থেকে সরাওনি? না, সরাইনি। কেন? আমার শীত লাগছে তাই। কাব্য চোখ ছোট ছোট করে গুরু গম্ভীর কণ্ঠে বলল, মেয়ে তুমি বড্ড জেদে। তো আপনি কি ভেবেছিলেন আমি ছিচকাতুনে হব, তারপর আপনার কোলে গিয়ে বসে থাকবো? তোমাকে করে নিলে আমাকে আর উঠে দাঁড়াতে হবে না। সারা জীবনের জন্য কোমর ভেঙে গিয়ে বিছানায় পঙ্গু হয়ে বসে থাকতে হবে। আর তুমি এমনিতেই ছেচকাতনে, সেটা আলাদাভাবে বলতে হবে না। তিতলি যেন তেলে বেগুনে জ্বলে উঠল। সে বসা থেকে উঠে কাব্যের সামনে গিয়ে দাঁড়ালো। এক হাত কোমরে, অপর হাতে কাব্যের আঙ্গুল সামনে উঁচিয়ে ধরল। অতঃপর ফুসতে ফুসতে বলল, আপনি আমাকে কি পেয়েছেন? হ্যাঁ, যখন যা খুশি তাই বলে দিবেন আর আমি আপনাকে কিছুই বলবো না, এটাই ভেবেছেন আপনি? আঙ্গুলে জোরে কেউ কামড় দিতেই তিতলি সম্মেত ফিরে পেল। সামনে তাকিয়ে দেখে কাব্য তার আঙ্গুলে কামড়ে ধরে রেখেছে। তিতলি আঙ্গুল ছাড়িয়ে আর্তনাদ করে উঠল। কাব্য ভাবলেশীন তার দিকে তাকিয়ে আছে। তিতলি নিজের আঙ্গুলটার উপর হাত দিয়ে চেপে ধরল। তার মানে সে দিন দুপুরে স্বপ্ন দেখছিল। কাব্যের কাছে এসেছিল ঠিকই, আঙ্গুলও তুলেছে, কিন্তু কথাগুলো কাব্যকে বলতে পারেনি। মনে মনে চিন্তা করছে শুধু, এত জোরে কেন কামড় দিলেন? আমি ব্যথা পেয়েছি। তোমার ভেবে চিন্তা আঙ্গুল তাক করা উচিত ছিল। ভাবা উচিত ছিল কার সামনে আঙ্গুল তুলছ। তিতলির দুঃখে ভরা চোখের দিকে আর তাকালো না কাব্য। পকেট থেকে মোবাইলটা বের করলো। খাটে আতশোয়া হয়ে মোবাইল টিপতে আরম্ভ করলো। তিতলি কাব্যের দিকে তাকিয়ে ধীর স্বরে ভেঙ্গিয়ে সুর টেনে বলল, গট ইট। কাব্য তিতলির ভেঙ্গানোর কথাটা শুনলো ঠিকই, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। তিতলি ধূপধাপ পা ফেলে বিছানায় এক কোণে গিয়ে শুয়ে পড়ল। বিড়বিড় করে কাব্যের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কাব্যের সেদিকে খেয়াল নেই, সে আনমনে ফোন টিপতে ব্যস্ত। তিতলি বিড়বিড় করতে করতে এক সময় ঘুমিয়ে গেল। কয়েকক্ষণ বাদ কাব্য শুয়ে পড়ল। একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। দরজায় খটখট শব্দে ঘুম ভেঙে গেল তিতলির। পিটপিট করে চোখ খুলে সে। তারবিয়া দরজার ওপাশ থেকে ডেকেই যাচ্ছে। এত ডাকাডাকিতে বিরক্ত হলো তিতলি। হাই তুলতে তুলতে বসতে নিলে পেছন থেকে চুলে টান পড়ে। চুলে হাত দিয়ে আর্তনাদের স্বর বেরিয়ে আসে মুখ থেকে। তিতলি সেভাবে চুলে হাত রেখে পেছনে ঘুরে তাকায়। ঠিক তখনই তার নজর গিয়ে ঠেকে কাব্যের ঘুমন্ত চেহারায়। কি নিষ্পাপ লাগছে ঘুমন্ত কাব্যকে, অথচ জেগে থাকলে ষাঁড়ের ন্যায় ফুসফাস করতে থাকে। কাব্য একটু নড়ে চড়ে উঠতেই তিতলি চুলে আবারও টান অনুভব করে। তিতলির কোমর সমান চুলের সামান্য অংশ কাব্যের শার্টের দ্বিতীয় বোতামে প্যাচ লেগে আছে। তিতলির নজর পড়ে কাব্যের বুকে। উপরের একটা বোতাম খোলা থাকার ফলে কাব্যের লোমহীন ফর্সা মসৃণ বুক তিতলির সামনে উন্মুক্ত। তিতলি একবার সেদিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। অতঃপর ঘুমন্ত থাকা কাব্যের দিকে সামান্য ঝুঁকে কাঁপতে থাকা হাতটা বাড়িয়ে দিল পেঁচিয়ে থাকা চুল ছোটাতে, কিন্তু কিছুতেই চুল ছোটাতে পারছে না। এদিকে তারবিয়া বারবার ডেকেই চলছে। তিতলি ঘাড় ঘুরিয়ে একবার দরজার দিকে তাকায়, অতঃপর আবারও চুল ছোটাতে হাত বাড়ায়।
তিতলির হাত কাব্যের বুক স্পর্শ করতেই কাব্য খপ করে তিতলির হাতটা ধরে ফেলল। তিতলির শরীরটা সামান্য কেঁপে উঠল। ধরে থাকা হাত থেকে চোখ সরিয়ে তিতলি কাব্যের চোখে চোখ রাখল। সদ্য ঘুম থেকে উঠার ফলে কাব্যের চোখ লাল হয়ে আছে। সে কেমন শান্ত দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে আছে। তিতলি সেই চোখের দিকে তাকাতে পারল না বেশিক্ষণ, সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিল। কাব্য তখনও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আমার ঘুমের সুযোগ নিচ্ছিলে? কাব্যের ঘুম জড়ানো কণ্ঠটা তিতলির হৃদয়ে বিদ্যুৎ বিস্তৃত হলো। হৃদস্পন্দনের ধুকভুকানি দ্বিগুণ হলো। সামান্য এই কণ্ঠস্বরে তার কি হলো জানা নেই, তবে ভেতরে কিছু একটা তোলপাড় করে দিচ্ছে। তিতলি বহু কষ্টে মুখ থেকে আওয়াজ বের করে ঝিনঝিনিয়ে বলল, আমার চুল। কাব্য তিতলির কথা শুনে নিজের বুকের দিকে দৃষ্টি তাক করলো। তিতলির চুল তার শার্টের বোতামে আটকে আছে দেখে কাব্য গম্ভীর স্বরে শুধালো, ডোন্ট সে ইট, এটা নিজ থেকে লেগেছে। আই নো এটা তোমারই কাজ, কারণ এখানে বাংলা মুভির শুটিং চলছে না যে ডিরেক্টর এসে তোমার চুল আমার শার্টে পেঁচিয়ে দিয়ে যাবে। তিতলি চোখ বড় বড় করে ফেললো। সে লাগিয়েছে মানে? তিতলি ভীষণ চটে গেল। সব সময় সব কিছুতে লোকটা শুধু তাকে দোষারোপ করে। অনেক হয়েছে, আর নয়, সে আর এসব সহ্য করবে না। তিতলি নাকের পাটা ফুলিয়ে পড়ল। দেখুন। কাব্যের পাল্টা প্রশ্ন। কি দেখবো? তোমার মাঝে আছি কি ছোট্ট টুনটুনি পাখি? তিতলি কাব্যের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো। নিজের দিকে তাকাতেই তিতলির চক্ষু চড়ক গাছ তার অন্য কথায়। তিতলি হন্তদন্ত হয়ে ওড়নাটা পাশ থেকে নিয়ে গায়ে জড়িয়ে নিল। কাব্য এখনো শান্ত দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টির অর্থ বোঝা বড়ই দুষ্কর। আপু, সারাদিন রোম্যান্স করবি? একটু তো রুম থেকে বের হও। তিতলি খাট থেকে নেমে দরজার দিকে এগোতে লাগলো। দরজা খুলেই কোমরে হাত রেখে তিরিক্ষি স্বরে বলল, ছোট মানুষ হয়ে বড় বোনকে এসব কি বলছিস? হ্যাঁ, আমি মোটেও ছোট না। এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছি আমি, আর ছোট নেই। আজকে বিয়ে দিলে কালকে 1 বছর মা হয়ে যাব। কাব্য হালকা কাশল। কাব্য যে এখানে আছে হুট করে বেমানন ভুলেই বসেছিল তার বিয়া। সে জিহ্বায় কামড় দিয়ে উল্টো দিকে পা চালায়। যেতে যেতে তিতলিকে উদ্দেশ্য করে বলল, জিজুকে নিয়ে এসো আপু, আম্মু ডাকছে। তার বিয়া চলে যেতেই তিতলি কাব্যের দিকে না ঘুরেই বলল, আরে আমি যাচ্ছি, আপনিও আসুন। তিতলি বের হওয়ার জন্য উদ্যুক্ত হতেই কাব্য পেছন থেকে ডেকে শান্ত অথচ নির্লজ্জের মতো বলল, তিতির মতো বোনকে বলে দিও আজকে বিয়ে করলে কালকে বাচ্চা পয়দা করা ইম্পসিবল। এখানে প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে, তাই না? তাছাড়া বাচ্চা হতেও 9 মাসের মতো সময় লাগে। তিতলির লাজে মরিমরি অবস্থা। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তিতলির যাওয়ার দিকে তাকিয়ে কাব্যও পা বাড়ালো। বিকেলে নানান রকম নাস্তা কাব্যদের জন্য বানানো হয়েছে। তিতলির মায়ের শরীর এখন অনেকটাই ভালো। এত এত নাস্তা দেখে কাব্য অবাক হয়েছে। শরীর অসুস্থ নিয়ে এত কিছু কেন করেছে সেটা নিয়ে কাব্য জিজ্ঞেস করতেই তমা বেগম হেসে বলছেন তিনি এখন অনেকটাই সুস্থ। কাব্য আর কথা বাড়ায়নি। খাওয়া দাওয়া শেষ হতেই কাব্য, তিতলি, ইফাত আর তারবিয়া গ্রাম ঘুরতে বেরিয়েছে। নীল আকাশটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। দিগন্তের কোণে মেঘের গায়ে লেগেছে সোনাঝরা আভা। তপ্ত দুপুরের দাপট কমে এসেছে। চারিদিকে বইছে শীতের হাওয়া। মেঠোপথ সাপের গায়ের মতো এঁকে বেঁকে রয়েছে। সেই রাস্তা দিয়ে হেঁটে চলছে ওরা। তারবিয়া ও ইফাত একে অপরের সাথে ঝগড়ায় ব্যস্ত। তিতলি আমন মনে হেঁটে চলছে। কতদিন পর এই গ্রামকে আবারও দেখছে, অথচ প্রতিদিন এই রাস্তা দিয়ে সে আসা যাওয়া করত। আর কাব্য, সে চোখ বুলিয়ে গ্রামটাকে দেখে নিচ্ছে। তার নানুর বাড়ি এই গ্রামে হলেও দূরত্ব অনেকখানি। তিতলিদের বাড়ি থেকে যেতে 30 মিনিটের মতো সময় লাগে। এমন না কাব্য এখানে এর আগে আসেনি, এসেছে, তবে তখন কি আর জানতো তার ভাগ্য এখানেই লেখা আছে? কাব্য ফোঁস করে শ্বাস ফেলল। তিতলিরা গিয়ে থামলো বিলের মাঝে একটা পরিষ্কার জায়গায়। সেখানে বাচ্চারা কানামাছি খেলছে। মেয়েদের পরনে গোল জামা আর ছেলেরা শুধু প্যান্ট পরে রয়েছে। দৃশ্যটা ইফাতের কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো। তারবিয়া খুশি হয়ে বলল, আপু, মনে আছে আমরা এখানে এসে প্রতিদিন এসে খেলতাম?
তিতলি হেসে উপর নিচ মাথা ঝাঁকায়। খেলতে থাকা বাচ্চাগুলো ততক্ষণে তিতলিকে দেখে দৌড়ে এসে পড়েছে। তিতলিকে দেখে ওদের খুশি থামছেই না। একটা বাচ্চা আবদারের সুরে বলল, তিতলি আপু, চলো না আমাদের সাথে খেলবে। তিতলি কি আর মানা করতে পারে? সে ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়ে যায়। তিতলি ও তারবিয়ার দেখা দেখি আজ ইফাতও খেলতে নেমেছে। ইফাত অবশ্য কাব্যকে অনেকবার বলেছে তাদের সাথে খেলতে, কিন্তু কাব্য সাফ সাফ নাকচ করে দিয়েছে। খেলার মধ্যে চোর হয়েছে তিতলি। একটা ওড়না দিয়ে ওর চোখ বেঁধে দেওয়া হলো। খেলা শুরু হতেই তিতলি এদিকে সেদিকে হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করলো। কাব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। তিতলি এক পর্যায়ে এলোমেলোভাবে কাব্যের দিকে এগিয়ে এলো। হুট করে কাব্যের পেট জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত হয়ে, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কাকে ধরেছেন ভাবস? মনে তো হচ্ছে ইয়া বড় হাতি। ইফাত ঠোঁট টিপে হেসে বলল। ঠিকই বলেছেন ভাবস, ওটা আপনার পার্সোনাল হাতি। তিতলি এক হাতে কাব্যর পেট জড়িয়ে রেখে অতঃপর হাত দিয়ে চোখের কাপড় সরিয়ে ফেলল। দৃষ্টি তার তখনও ঝাপসা। কোনো রকমে চোখ ভালোভাবে তাকিয়ে দেখে কাব্য তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কাব্যের পরনে সাদা শার্ট, গা থেকে কি সুন্দর একটা পারফিউমের স্মেল আসছে। সেই মোহনীয় সুঘ্রাণ এক মুহূর্তের জন্য তিতলিকে কাবু করতে যথেষ্ট। তিতলি ইতস্তত করে কাব্যকে ছেড়ে দিল। কাব্যের দৃষ্টি তখন নির্বিকার, এমন ভাব যেন কিছুই হয়নি। তারবিয়া ঠোঁট টেপে হাসছে। তারবিয়াকে হাসতে দেখে তিতলির চোখ পাকায়। ইফাত আর সেসবে পাত্তা না দিয়ে একটা পিচ্চি মেয়েকে দু হাতে তুলে গোল গোল ঘোরাতে আরম্ভ করে। ইফাতের স্বভাব এটা, বাচ্চা দেখলে কোলে নিয়ে ঘোরাতে আরম্ভ করে দেয়। তারবিয়াও নজর যায় প্রাণ খুলে হাসতে থাকা ইফাত ও বাচ্চাটার দিকে। এই প্রথমবার সে ইফাতকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। ফর্সা মুখশ্রীর মাঝে সরু নাক, চোখ ধাঁধানো মায়াবী মুখ। তারবিয়ার অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে। পরক্ষণে নিজের মাথায় গাঁটটা মারে সে। কি সব উল্টাপাল্টা জিনিস ভাবছে। সি, সারাটা বিকেল গ্রামের চারিদিকে ঘুরছে ওরা চারজন। সন্ধ্যা হতেই মুরগির ছানার মতো বাড়িতে ফিরে এলো। কাব্য মুখ হাত ধুয়ে সবেমাত্র বের হয়েছে। পরনের সাদা শার্টটা পাল্টে একটা ব্ল্যাক টি শার্ট গায়ে জড়িয়ে নিয়েছে। ওয়াশরুম থেকে বের হতেই কাব্য খেয়াল করলো তিতলি ফোনের দিকে তাকিয়ে মুস্কি হাসছে। কাব্য সেদিকে একবার তাকিয়ে তিতলির দিকে অগ্রসর হলো। অতঃপর বুকে দু হাত গুজে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, তোমার এম কি তিতলি? কাব্যের প্রশ্ন শুনে তিতলি আধশোয়া থেকে বসে পড়ে। তিতলির মুখের হাসি যেন আরো গাঢ় হলো। কাব্যের প্রশ্নটা তার কাছে বেশ লেগেছে। তিতলির হাসি দেখে কাব্যের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। আমি ফিউচারে একজন ব্লগার হতে চাই। কাব্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার বউ কিনা ব্লগার হতে চায়। হোয়াট? মাথা ঠিক আছে তোমার? মানুষ ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার হতে চায়, আর তুমি এখানে ব্লগার হতে চাও? লাইক সিরিয়াসলি? হ্যাঁ, তো ব্লগার হওয়া কি খারাপ কিছু নাকি? অন্যের ব্যাপারে জানি না, তবে আমার কাছে সব জঘন্য ব্যাপার। সার্ফারের চেয়ে কাব্যর বউ কেনা হবে ব্লগার? নো ওয়ে। কিন্তু আপনি তো আমায় বউ মানেন না। এই যাত্রায় কাব্য ভীষণ চটে গেল। রেগে তিতলির কাছে গিয়ে হ্যাঁচকা টান মেরে তাকে নিচে নামালো। অতঃপর তিতলির সাথে তার শরীর একেবারে মিশে গেল। কাব্য এক হাত দিয়ে তিতলির কোমর জড়িয়ে ধরল। অতঃপর হাত দিয়ে তিতলির হাত শক্ত করে চেপে ধরল। অতঃপর দাঁতে দাঁত পিষে বলল, বউ মানি না আর কখনো মানবো না, কিন্তু এর মানে এই না যে তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়ে রাখবো। যখন যা ইচ্ছে তাই করবে। বিয়ে করেছো নিজের ইচ্ছেতে, আর এখন চলবে আমার মর্জিতে। হাজার পুরুষ আমার বউকে দেখবে, সেটা আমি সহ্য করবো না। তিতলি নিজেকে কাব্যর বাঁধন থেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু কাব্যের শক্তির কাছে সে সামান্য পিঁপড়ে সমতুল্য। তিতলি কাব্যের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, হাত ছাড়ুন। ছাড়বো না। কি করবে? ভালোই ভালোই বলছি, হাত ছাড়ুন, না হলে কিন্তু খারাপ হবে। খারাপটা না হয় করেই দেখিয়ে দাও। তিতলি কোনো কিছু না ভেবেই নিজের রাক্ষসের দাঁত কাব্যের হাতে বসিয়ে দিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কাব্য এখনো ভাবলেশীন। তার মুখ দিয়ে টু শব্দ বের হলো না, বরঞ্চ সে নির্বিকার অথচ গাঢ় দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে আছে। কাব্যকে কিছু বলতে না দেখে তিতলি সেভাবে কাব্যের হাতে মুখ রেখে ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকালো। কাব্যের দৃষ্টি দেখে তিতলির বুক কাঁপল। এটা সে কি করে ফেলল? তিতলি
তড়িঘড়ি কাব্যের থেকে সরে যেতে চাইল, কিন্তু কাব্য তা দিল না। তিতলির মাথা নিচু করে মিনমিন স্বরে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি, হুট করে করে ফেলেছি। কাব্য তখনও নির্বিকার, শুধু এক দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে আছে। কাব্যের এহেন দৃষ্টি তিতলির গায়ে কাটা দিচ্ছে, খুবই অস্বস্তি হচ্ছে ওর। তিতলি একবার কাব্যের দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নিচে নামিয়ে, আমি নিজে নিজে ব্লগ করতে পছন্দ করি, তবে নিজেরটা নিজেই করি, নিজেই দেখি, এইটুকুই আর কি, এর থেকে বেশি কিছু না। কাব্য চোখ ছোট করে বলল, মানে? দাঁড়ান দেখাচ্ছি। কাব্য তিতলির কোমর ছেড়ে দিল। তিতলি খুশি মনে বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে নিল। একটা ভিডিও অন করে মোবাইলটা কাব্যের সামনে মেলে ধরল। কাব্য তিতলির থেকে চোখ সরিয়ে মোবাইলের উপর দৃষ্টি তাক করল। ভিডিওতে যা দেখা যাচ্ছে, তিতলি একটা খেজুর নিয়ে। হ্যালো গাইস, আমি সিহা মেহজিয়া তিতলি চলে এলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের দেখাবো কিভাবে তেলাপোকা খেতে হয়। এই দেখেন, আমি তেলাপোকাটাকে হাতে নিলাম, এখন এর পেটে চাপ দিয়ে মস্ত বড় বিচিটা বের করে নেব। আপনারা চাইলে উপরে চামড়া সহ খেতে পারেন, তবে আমি ফেলে দিচ্ছি। এই তো আমার তেলাপোকা খাবার জন্য একেবারে প্রস্তুত। এখন এটাকে মজায় মজায় খেয়ে নিলাম। আজকের ভিডিও এটুকুই, পরের ভিডিওতে নিয়ে আসবো অন্য রেসিপি। আপাতত আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখে কাব্য কিংকর্তব্য বিমুখ। এসব কি ধরনের ভিডিও? কাব্য এক পলক তিতলির দিকে তাকিয়ে দেখলো মেয়েটা কেমন দাঁত কেলিয়ে হাসছে। কাব্যের খুব ইচ্ছে হলো এক থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দিতে, তবে নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখে দাঁত খিসে বলল, তোমার মতো গর্ধপ আমি আমার জীবনের একটাও দেখিনি তিতলি। তিতলির সাথে সাথে গাল ফুলিয়ে প্রত্যুত্তর করল, আমাদের মতো ব্লগারদের আপনারা মূল্য দিতে পারেন না বলেই তো দেশটা আজকে রসাতলে। সাচ অ্যান ইডিয়েট গার্ল। কি বলেন আপনি? হয় এখন আমার সামনে থেকে সরো, নয় আমি এখন তোমাকে পড়তে বসিয়ে দেব। ডাফার। পড়তে বসার নাম শুনে তিতলি পা ঘুরিয়ে দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বেড়াতে এসে মানুষ আবার পড়তে বসে নাকি? উফ, ঠেকা পড়েছে। রাতে সবাই খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে আড্ডা দিল। 10টার দিকে যে যার রুমে চলে গেল। তিতলি ভয়ে আর কাব্যের সাথে কথা বলেনি। তখন আবেগের বসে কাব্যকে ভিডিওটা দেখিয়ে দিলেও ওর এখন অনেক লজ্জা লাগছে। তার উপর সে কিভাবে পারলো লোকটাকে কামড় দিতে? কথাটা ভাবতেই তিতলি নিজের মাথায় গাঁটটা মারল। কাব্যর দিকে না তাকিয়ে সে গুটিসুটি পায়ে বিছানার এক সাইডে শুয়ে পড়ল। তিতলিকে শুতে দেখে কাব্য নিঃশব্দে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। মধ্যরাত, গ্রামের মানুষ ঘুমে বিভোর। বাহির থেকে ভেসে আসছে নানা ধরনের পাখির ডাক। রাতে এসব ডাক মানুষের কাছে কাটা দিতে যথেষ্ট। তিতলি তখন গভীর ঘুমে বিভোর। হুট করে ঘুমের মাঝে তার মনে হলো অন্তত ভারী কিছু তার উপর ভর দিয়ে রেখেছে। হঠাৎ করেই তিতলির ঘুমের মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভারী জিনিসটা আস্তে ধীরে মুখের কাছে আসতেই তিতলির ঘুম ভেঙে গেল। সে ধপ করে উঠে বসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। শরীর দিয়ে তত্তর করে ঘাম বের হচ্ছে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখলো কাব্য উল্টো পাশ হয়ে শুয়ে আছে, হয়তো গভীর ঘুমে বিভোর। তিতলি ভয়ে ভয়ে কাব্যের কাছে এগিয়ে গেল। অতঃপর সব ধরনের দ্বিধা দ্বন্দ্ব পাশে রেখে কাব্যের গা ঘেঁষে শুয়ে পড়ল। রাতটা তিতলি অনেকটা ভয়ে ভয়ে কাটিয়েছে। সকাল সকাল তিতলির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই বুঝতে পারলো সে কারো বাহুডোরে বন্দি। ব্যক্তিটি কে হতে পারে? কথাটা ভাবতেই তিতলির কলিজা কেঁপে উঠল। তিতলি কাঁপা কাঁপা হাতে পেটের উপর থেকে কাব্যের হাতটা ধরতেই খেয়াল করলো হাতটা কেমন নরম নরম। তিতলির ভ্রু কুঁচকে গেল। পুরুষ মানুষের হাত এত নরম হয় নাকি? তিতলি ফট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কাব্যের বদলে তার বিয়াকে শুয়ে থাকতে দেখে তিতলি কোনো কিছু না ভেবে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। তিতলির চিৎকার শুনে তার বিয়া এক লাফে শোয়া থেকে বসে পড়ল। বুকে হাত দিয়ে থুতু দিল। তার বিয়া চোখ বড় বড় করে বলল, সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? মেরে ফেলবে নাকি? ওমা! তুই আমার রুমে কি করছিস আর উনি কোথায়? ততক্ষণে তিতলির চিৎকারে তোমা বেগম এসে হাজির। কি হয়েছে? এভাবে চিৎকার কেন করলি? তার বিয়া মুখ ভেঙচি কেটে বলল, সাত সকালে নিজের প্রাণের স্বামীকে দেখতে না পেয়ে এভাবে চিৎকার করেছে। তিতলির সাথে সাথে তার বিয়ার পিঠে ঘুষি মেরে দিল। তার বিয়া পিঠে হাত নিয়ে ডলতে ডলতে বলল, আম্মু দেখেছো? তোমার মেয়ে শুধু আমাকে মারে।
বেশি বেশি করলে আরেকটা খাবি। তোমা বেগম অতিষ্ঠ হয়ে বললেন, থামবি তোরা? তোরা কি এখনো ছোট বাচ্চা? সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া। আরেকবার ঝগড়া করতে দেখলে দুটোকেই পেটাবো। তোমা বেগম রেগে হন হন করে সেখান থেকে চলে গেলেন। তার বিয়া চলে যাওয়ার উদ্দেশ্যে এক পা খাট থেকে নামাতেই তিতলি জেগে উঠল। বলি না তো তুই এখানে কখন এসেছিস? সকালে ভাইয়াকে দেখলাম কোথায় যেন যাচ্ছে, সেই সুযোগে আমি এখানে এসে শুয়ে পড়লাম। সেটা আগে বললেই তো হতো। সেই সময়টা তুমি আমাকে দিয়েছো। তিতলি আর কিছু বলল না। তার বিয়া হাই তুলতে তুলতে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য ইফাত সবেমাত্র ঘরে পা রেখেছে। সেই সকাল সকাল বের হয়েছে, গ্রামের আনাচে কানাচে ঘুরে এসেছে। কাব্য ইফাতকে আসতে দেখে তোমা বেগম মুচকি হেসে তার বিয়াকে ডাকতে আরম্ভ করলেন। তার বিয়া, এই তার বিয়া, তাড়াতাড়ি এদিকে আয়, খাবারগুলো নিয়ে টেবিলে সাজা। আসছি আম্মু। তার বিয়া ও তোমা বেগম মিলে টেবিলে খাবার সাজিয়ে দিলেন। ততক্ষণে বাসার সবাই ডাইনিং টেবিলে এসে হাজির। সবাই একসাথে খাবার খেলেও টেবিল জুড়ে বিরাজ করছে পিনপতন নীরবতা। আজকে তার বিয়া খাওয়ার ফাঁকে ফাঁকে আর চোখে ইফাতের দিকে তাকাচ্ছে। ইফাতের দিকে তাকালেই পেটের ভেতর প্রজাপতিরা উড়াউড়ি করছে, খাচ্ছে আর মুচকি হাসছে সে। অন্যদিকে তিতলি আর চোখে কাব্যের দিকে তাকাচ্ছে। কাব্যের সেদিকে কোনো খেয়াল নেই, সে নিজ মনে খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে রুমে চলে গেল কাব্য। তিতলি মায়ের কাজে সাহায্য করতে গেলে তমা বেগম তাকে কাব্যের কাছে পাঠিয়ে দিল। রুমে সে কাব্যকে দেখতে না পেয়ে তিতলি বারান্দায় পা বাড়ালো। বারান্দায় গিয়ে দেখলো কাব্য পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আমরা কাল ঢাকায় ব্যাক করছি। কাব্যের কথা শুনে মন খারাপ হয়ে গেল তিতলির। সে ধিমি স্বরে বলল, কিন্তু আমাদের তো 3 দিন থাকার কথা ছিল, সবে তো 2 দিন হলো। কাব্য তিতলির দিকে ঘুরে দাঁড়ালো। বিয়ে বেড়ানো সব মিলে অনেকদিন ভার্সিটি থেকে ছুটি নিয়েছে, এখন যাওয়া উচিত। শুধু শুধু ভার্সিটি অফ দেওয়া আমার পছন্দ না। তাহলে আপনি জান আমি আর কটা দিন থেকে যাই। তুমি এখানে থাকলে আমার কোনো অসুবিধা নেই, তবে তোমাকে সাথে নিয়ে না গেলে আমার রাগারাগি করবে। তিতলির মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। সে না গেলে কাব্যের কিছু যায় আসে না। তিতলি আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য তিতলির যাওয়ার পানে তাকে দীর্ঘশ্বাস ফেলল। ইফাত আর তারবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ইফাতের কথা শুনে তারবিয়া লাজুক হাসছিল। তখনই ওদের দিকে এগিয়ে আসে কাব্য। কাব্যকে দেখে তারবিয়া কাজের অজুহাত দিয়ে চলে গেল। ইফাত মাথা চুলকে বুসকে হাসছে। ঠিক তখনই ভেসে এলো কাব্যের গুরুগম্ভীর স্বর। এমন টিনেজদের মতো বিহেভিয়ার কেন করছিস? ইফাত লাজুক হেসে বলল, প্রেমে পড়লে মানুষ একটু আধটু টিনেজ হয়ে যায়, বুঝলি? তোদের বয়সের পার্থক্যটা দেখেছিস? ও সবই এসএসসি দিয়েছে, আর তুই একজন ভার্সিটির প্রফেসর। ভালোবাসা কি আর বয়স মানেই আর? ওর বয়সটা এরকম, যাকে দেখবে তাকেই ভালো লাগবে। তাই বলে তুই কি বুঝবি না? তুই না ম্যাচিওর। তুই নিজেও তো একটা পিচ্চি মেয়েকে বিয়ে করেছিস। কাব্য ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুই ভালো করে জানিস আমাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল, আমি নিজ থেকে চাইনি। আমার মনও আমাকে ভালোবাসতে বাধ্য করছে, আমি নিজ থেকে বাঁচতে চাইনি। সেটা আমার ভালো করে জানা আছে। তোর ইচ্ছে নেই বলেই তো এখানে এসছিস, নাহলে কি আসতে? ইফাত চুপসে গেল। এখন আর কি বলবে? পকেট থেকে মোবাইলটা বের করে হ্যালো হ্যালো বলতে বলতে চলে গেল। আজকে ঢাকা ব্যাক করছে কাব্যরা। তিতলি মুখটা ভার করে বসে আছে। ভালো করে সময় কাটাতে পারল না ওখানে। বাবা এমন কেন করলো তার সাথে? এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা কি খুব বেশি জরুরি ছিল? তিতলির কান্নারা চোখ বেয়ে পড়তে চাইল। তার আগেই তিতলির চোখ মুছে ফেলল। আসার পরই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে কাব্য ও ইফাত। তিতলিকে মনমরা হয়ে বসে থাকতে দেখে ফারদিনা শেখ গল্প জুড়ে দিলেন ওর সাথে। মূলত তিতলির মন ভালো করার জন্য তিনি এটা সেটা বলতে আরম্ভ করলেন। তিতলিরও মন এখন অনেকটা ভালো হয়ে গিয়েছে। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়েছে কাব্যের। ক্লান্ত অবসাদ শরীরটাকে নিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে এলো। অতপর বিছানায় গা এলিয়ে দিল। কাব্যকে আজকে অনেকটা ক্লান্ত দেখাচ্ছিল, তাই তিতলি লেবুর শরবত নিয়ে এসেছে ওর জন্য। রুমে সে কাব্যকে শুয়ে থাকতে দেখে ওর মাথার কাছে গিয়ে দাঁড়ালো তিতলি। অতপর, শুনছেন? কাব্য মুখে হাত রেখে প্রত্যুত্তর করল, বলো। শরবতটা খেয়ে নিন, ভালো লাগবে।
কাব্য উঠে বসে শরবতটা খেয়ে নিল। গ্লাসটা তিতলির হাতে ধরিয়ে দিয়ে আধশোয়া হয়ে বসে রইল। তিতলি চলে যাওয়ার উদ্দেশ্যে উদ্যক্ত হতেই কাব্য পেছন ডেকে বলল, সেলটুসমি আজকে রেখে দিলাম, কালকে থেকে কিন্তু দ্বিগুণ পড়াশোনা করতে হবে। আমি পড়বো না, আমার লেখাপড়া ভালো লাগে না। তিতলি, তোমার উচিত ভালোভাবে পড়াশোনা করে তোমার বাবা মা এবং আমার মুখ উজ্জ্বল করা। সে আর এমন কি, আমাকে কিছু টাকা দিন, অনলাইন থেকে কয়েকটা প্রোডাক্ট কিনে আনি, তারপর আপনার আর আম্মু আব্বুর মুখে মেখে দিব, দেখবেন কয়েকদিনেই মুখ এমনিতেই উজ্জ্বল হয়ে যাবে। এর জন্য এত কষ্ট করে পড়াশোনা করতে হয় নাকি আবার? কাব্য আহাম্বক বনে গেল। সে কি বোঝাচ্ছে আর এই মেয়ে কি বলছে? তুমি কি মানুষ হবে না? না, আমিই তো তিতলি, মানুষ হব। এত কথা কবে শিখেছ? আপনার মতো গুরু থাকলে সবকিছু শিখতে কতক্ষণ লাগে? তোমার সাথে কথা বলাই বেকার। তাহলে যার সাথে কথা বলে আপনার বেকারত্ব ঘুচবে তার সাথে কথা বলুন। কাব্য কেবল হা হয়ে তাকিয়ে আছে। শব্দ যেন আজ সব ফুরিয়ে গেছে। কাব্য কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি আমাকে জ্বালাতে এসছো? আশ্চর্য। তিতলির দাঁত দেখিয়ে বলল, আশ্চর্য টু। উফ। উফ টু। কাব্য আশেপাশের কিছু খোঁজার চেষ্টা করতে করতে বলল, আজ তোমার খবর আছে। তিতলি গ্লাস সমেত ফুরুত দৌড়ে পালালো। তিতলি যেতেই কাব্য আবারও আতশোয়া হয়ে কপালে হাত ঠেকিয়ে বিরক্তি মিশ্রিত কণ্ঠে বিড়বিড়ালো, ইডিয়েট। তিতলি দরজা থেকে রুমের ভিতর উকি মেরে উচ্চস্বরে বলে ওঠে, ইডিয়েট টু। কাব্য কপাল থেকে হাত সরাতেই তিতলি দৌড়ে পালালো। আজকে কাব্যকে জ্বালাতন করতে পেরে কি যে শান্তি লাগছে। আজকে রাতটা ভালো ঘুম হবে। রাতের খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিল তিতলি ও ফারদিনা শেখ। তিতলি ভয়ে আর কাব্যের কাছে যায়নি সন্ধ্যার পর থেকে। যতটা সম্ভব ফারদিনা শেখের পেছনে পেছনে ঘুরেছে। তিতলির দৃষ্টি যখন টিভির স্ক্রিনে গভীরভাবে মগ্ন, ঠিক তখনই রুম থেকে বেরিয়ে আসে কাব্য। ফারদিনা শেখ কাব্যকে ডেকে বললেন, কাব্য, একটু এদিকে আয়, কিছু কথা আছে। কাব্য ধীর পায়ে সোফার কাছে এসে দাঁড়ালো। তিতলি কাব্যের দিকে তাকাতেই চোখাচোখি হলো, কিন্তু কাব্য নর্মাল, তার চোখ মুখ একেবারে শান্ত। ফারদিনা শেখ কাব্যের দিকে তাকিয়ে বললেন, কাব্য, কাল ভার্সিটি যাওয়ার আগে আমাকে একটু বাস স্টপে দিয়ে আসিস তো। সাথে সাথে কাব্যের ভ্রু কুঁচকে গেল। সে সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করল, কেন? আপনি আবার কোথায় যাবেন? তোর নানুর কাছে যাব, কিছুদিন সেখানে থেকে আসব। কি? কিন্তু কেন? ফারদিনা শেখ চোখ ছোট ছোট করে বললেন, কেন মানে? আমি আমার বাবার বাড়ি গেলে কি কাউকে কৈফিয়ত দিয়ে যেতে হবে? না, সেটা বলিনি। হঠাৎ যেতে চাইছেন? এতদিন তো তুই আর আমি ছিলাম, সেখানে গিয়ে বেশি দিন থাকতেও পারতাম না, তোর চিনতে হতো। কিন্তু এখন তো তিতলি আছে, তোর খেয়াল রাখবে। এই ফাঁকে আমি না হয় সেখানে কিছুদিন কাটিয়ে এলাম। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। রাত 10টা। তিতলি ভয়ে ভয়ে রুমে ঢুকে। সন্ধ্যার সময় আবেগের ঠেলায় কাব্যের সাথে ওভাবে কথা বলে ফেলেছে। এখন অনেক ভয় লাগছে। তিতলি ঢোক গিলে ধীর পায়ে বিছানার কোণে বসে পড়ল। কাব্যের কোনো হেলদোল দেখা গেল না। তিতলি ভ্রু কুঁচকে কিছুক্ষণ শুয়ে থাকা কাব্যের দিকে তাকিয়ে রইল। অতঃপর মিষ্টি স্বরে একটা আবদার করে বসল, শুনছেন, আমাকে কিছু ফুলের গাছ এনে দেবেন কাল। কাব্যের পিঠ দেখা যাচ্ছে। প্রথমে সে কোনো উত্তর দিল না, কয়েকক্ষণ কাল চুপ রইল, কিন্তু পর মুহূর্তেই শান্ত স্বরে বলল, ঠিক আছে। তিতলি বেজায় খুশি হয়ে গেল। অতি সুখেতে নাচতে মন চাইছে। ছোটবেলা থেকেই তিতলির ফুল গাছের প্রতি ভীষণ ঝোঁক। কাব্যর সামনে থাকা আয়নায় তিতলির হাসি খুশি প্রতিচ্ছবি দেখে ফের শান্ত স্বরে জিজ্ঞেস করল, কে কি ফুল গাছ আনবো? আপনার যেটা ইচ্ছে। তোমার পছন্দের কোনো ফুল গাছ নেই? তিতলি হেসে ফেলল, ফুল প্রেমীর আবার আলাদা কোনো পছন্দের গাছ থাকে নাকি? সে যে ফুলের গাছ দেখবে তাই তার মনে আনন্দ যোগাবে। আমার চোখে সব ফুলই সুন্দর, সবটাই ভালো লাগে। কাব্য শুধু এতটুকুই প্রত্যুত্তর করল। আচ্ছা, এখন শুয়ে পড়ো। তিতলি গিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। মনটা কেন যেন খুব আনন্দ আনন্দ লাগছে। গ্রামের লোকের মুখে শুনেছে বেশি হাসলে নাকি কাঁদতে হয়, তাহলে কি তার কপালে দুঃখ আছে? পরক্ষণেই তিতলি আবার মাথা নাড়ে। কি সব আজগুবি ভাবছে সে। সকাল সকাল কাব্য ও ফারদিনা শেখ বেরিয়ে পড়ে।
কাব্য চেয়েছিল একেবারে গ্রামে দিয়ে আসতে, কিন্তু ফারদিনা শেখ রাজি হয়নি। অগত্যা কাব্যকে হার মানতেই হলো। সে ফারদিনা শেখকে বাসে উঠিয়ে ডিরেক্ট ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে মহা বিপদে পড়েছে তিতলি। অতি তাড়াহুড়ায় ফারদিনা শেখ কিছু রান্না করে যেতে পারেনি। এদিকে তিতলি রান্নাও তেমন জানে না। রান্না না হলে কাব্য এসে খাবে কি? ঘর ভর্তি তরকারি আছে, অথচ রাঁধুনি নেই। ব্যাপারটা ভাবতেই তিতলির মাথা ধরে যাচ্ছে। হুট করেই এত চিন্তার মাঝে তিতলির মনে পড়ল ইউটিউবের কথা। সে চুটকি বাজিয়ে কিচেন থেকে রুমে দৌড় দিল। মোবাইল নিয়ে আবার কিচেনে ব্যাক করলো। মোবাইল কাউন্টারের উপরে রেখে ফ্রিজের কাছে চলে গেল। ফ্রিজ খুলতেই তিতলির কনফিউজড, কি নেবে কি রান্না করবে। হঠাৎ তিতলির দৃষ্টি গিয়ে পড়ল একটা প্যাকেটের উপর, যেখানে গরুর মাংস রয়েছে। তিতলির মনে পড়ল কাব্য তো গরুর মাংস অনেক পছন্দ করে। তিতলি প্যাকেটটা হাতে নিয়ে ফ্রিজ বন্ধ করে কাউন্টারের কাছে চলে এলো। প্যাকেটটা পানিতে ভিজিয়ে দিয়ে ফটাফট কাটাকুটিতে লেগে গেল। একদিক দিয়ে ভিডিও চলছে, অপর দিক দিয়ে তিতলি হাত চালাচ্ছে। কখনো তার দৃষ্টি মোবাইলের স্ক্রিনে, কখনো কাজের দিকে। ঘণ্টাখানেক বাদে তরকারি হাতে চুলা থেকে নামিয়ে ফেলল। তিতলির মুখে লেগে আছে মুচকি হাসি। আর দেরি না করে রুমে গিয়ে কাভার থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। কাব্য আসার আগে গোসল শেষ করতে হবে। গোসল শেষে তিতলি যখন বারান্দায় কাপড় মেলে দিচ্ছিল, ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। তিতলি কোনো রকমে কাপড় শুকাতে দিয়ে বারান্দা থেকে বেরিয়ে গেল। রুম থেকে বের হওয়ার আগে দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ বোলালো। 2টো বাজে এখন। কলিং বেলের আওয়াজ আবারও ভেসে আসতেই তিতলি দ্রুত পায়ে দরজা খুলতে চলে গেল। দরজা খুলতেই দেখলো কাব্য দাঁড়িয়ে আছে। ঘামে ভিজে তার ব্লু শার্টটা গায়ের সাথে একেবারে লেগে আছে। কাব্যের থেকে চোখ সরতেই তিতলি দেখলো নিচে অনেক রকমের ফুলের চারা রাখা। তিতলি খুশিতে কাব্যের দিকে তাকিয়ে বলল, আপনার মনে ছিল? হুম। এতটুকু বলে কাব্য ঘাম সমেত ঘরে ঢুকে পড়ল। বাকি গাছগুলো তিতলি নিয়ে দরজা বন্ধ করে দিল। কাব্যকে রুমে ঢুকতে দেখে তিতলি বলল, খাটের উপর আপনার কাপড় রাখা আছে। কাব্য শুধু একবার তিতলির দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। তিতলি চারাগুলোকে একপাশে রেখে কাব্যের জন্য খাবার বাড়তে চলে গেল। কাব্য ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এলো। চুল থেকে এখনো টুপটাপ পানি পড়ছে, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। কাব্য চেয়ার টেনে বসতেই তিতলি খাবারের প্লেটটা ওর দিকে বাড়িয়ে দিল। কাব্য তিতলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, খাবার কে রান্না করেছে? কেন আমি? তুমি রান্না করতে জানো? না, তবে চেষ্টা করেছি। খেয়ে বলুন তো কেমন হয়েছে। তুমিও বসো। না, আগে আপনি খান, আমি পরে খাবো। কাব্য তিতলির থেকে চোখ সরিয়ে এক লোকমা ভাত মুখে পুরে নিল। সাথে সাথে কাব্যের মুখ বন্ধ হয়ে গেল। সে প্লেট থেকে দৃষ্টি সরিয়ে উৎসুক চোখে তাকিয়ে থাকা তিতলির দিকে তাকালো। কাব্যের মুখ বন্ধ করে বসে থাকতে দেখে তিতলি কিছুটা মন খারাপ করে বলল, কি হয়েছে? খাচ্ছেন না কেন? রান্না ভালো হয়নি? কাব্য বহু কষ্টে খাবারটা চিবোতে চিবোতে বলল। ভালো হয়েছে। কাব্যের থেকে এইটুকু প্রশংসা শুনে তিতলি ভীষণ খুশি হয়ে উঠল। কাব্য কেবল আর চোখে ওর হাসিটা দেখল। তরকারি ভালো হয়েছে, তবে ঝালটা অতিরিক্ত। আর এদিকে কাব্য ঝাল সহ্য করতে পারে না। বহু কষ্টে সে খাবারটা শেষ করে কিচেনে চলে গেল। অতিরিক্ত ঝালে ওর ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। কাব্য যেতেই তিতলি এক টুকরো মুখে পুড়তেই চোখ বড় বড় হয়ে গেল। ঝালের কোটর বেরিয়ে আসার উপক্রম। তিতলি তাড়াতাড়ি মুখ থেকে টুকরো বের করে ঢকঢক করে পানি গিলে ফেলল। ঝালে তার ঠোঁট ঝলে যাচ্ছে। আচ্ছা, তার এই যদি এত ঝাল লাগছে, তাহলে কাব্যর কি অবস্থা? ভাবতেই তিতলি আঁতকে উঠল। দ্রুত পায়ে কিচেনের দিকে পা বাড়ালো। কাব্য ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢকঢক করে খেয়েই চলছে। অতিরিক্ত ঝালে নাক গাল লাল টকটক হয়ে গেছে। তিতলি তাড়াতাড়ি করে মধুর কৌটা নিয়ে কাব্যের কাছে এগিয়ে গেল। ঠোঁট ফাঁক করে কিছু বলতে নিল সে, তবে কাব্য সে সুযোগটা দিল না। ফট করে তিতলির দিকে ঘুরে নিজের অধর তিতলির অধরে মিলিয়ে দিল। প্রথমে খুব জোরে সুস্থে থাকলেও ও ধীরে স্পর্শ নরম হয়ে এলো। তিতলি শুধু বরফ হয়ে দাঁড়িয়ে আছে।
নড়চড় করার ক্ষমতা বহু আগেই তার হারিয়ে গেছে। কত মিনিট পার হলো জানা নেই, তবে হাতে কোনো কিছুর টান অনুভব হতেই সম্বিত ফিরে পেল তিতলি। সামনে তাকাতেই দেখলো কাব্য ওর দিকে তাকিয়ে আছে আর হাতে থাকা মধুর কৌটা টানছে। তিতলিকে কৌটা না দিতে দেখে কাব্য ফোপাতে ফোপাতে বলল। কি হয়েছে, দিচ্ছ না কেন? তিতলি ফট করেই বলে ফেলল। এটা কি করলেন? কাব্য ভ্রু কুঁচকে। কি করেছে? আমায় কিস। হোয়াট? মাথা ঠিক আছে তোমার? আমি কেন তোমাকে কিস করতে যাব? তিতলি আশ্চর্য হলো ভীষণ, অবাক কণ্ঠে বলল। আপনি এইমাত্রই তো আমায় কিস করলেন। দিবা স্বপ্ন দেখছো এডিট? ডিম থেকে ফোটে নিয়ে এখনো ভালো করে আসছে কিসের কথা বলতে। হ্যাঁ মে, তুমি কি আমাকে নিয়ে এসব ভাবো? আমি কেন এত সব ভাবতে যাব? আপনি যদি আমায় কিস না করে থাকেন তাহলে আমার ঠোঁট এত জ্বলছে কেন? আশ্চর্য, আমি সেটা কিভাবে জানবো? এসব মুভি ড্রামা কম দেখো, বুঝছো? তোমার মাথা খেয়ে নিচ্ছে এসব। কাব্য কিচেন থেকে বের হতে হতে বলল। আমি নাকি কি করেছে? কাব্য চলে গেল, অথচ তিতলি কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে আছে এখনো। সে কি আসলেই স্বপ্ন দেখছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? এতটা বাস্তবিক? তিতলির মাথা হ্যাং ধরে গেল। মাথা থেকে এসব ঝেড়ে ফেলার চেষ্টা করে তিতলি গাছ লাগাতে মনোযোগ দিল। কাব্য কত রকমের ফুলের গাছ এনেছে, গোলাপ, নয়নতারা, জবা, আরও অনেক কিছু। তিতলি বারান্দায় গাছ লাগাচ্ছে ঠিকই, কিন্তু তার মনে শুধু ওই ঘটনা ঘুরপাক খাচ্ছে। এতটা বাস্তবিক স্বপ্ন কিভাবে হয়? আর এসব নিয়ে তো সে কোনো দিন ভাবেওনি, তাহলে কিভাবে দেখলো? না, আর ভাবতে পারছে না। অতিরিক্ত মাথা ব্যথায় মাথা টনটন করছে। কোনো রকমে গাছগুলো লাগিয়ে রুমে চলে এলো, অতপর বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকতে পারল না। মাথা ব্যথা থেকে বমি আসতেই তিতলি দৌড়ে ওয়াশরুমে চলে গিয়ে গড়গড় করে সব ছেড়ে দিল। কাব্য সেদিকে চোখ গেল। তিতলিকে বের হয়ে আসতে দেখে ওর সামনে দাঁড়িয়ে বলল। আর ইউ ওকে? হঠাৎ করে কি হলো? তিতলি মাথায় হাত দিয়ে দুর্বল কণ্ঠে বলল। প্রচন্ড মাথা ব্যথা করছে। কাব্য তিতলিকে ধরে বিছানায় শুয়ে দিল। একটা প্যারাসিটামল এনে খাইয়ে দিল। ওষুধটা খেয়ে তিতলি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। কাব্য একটা বাটিতে তেল গরম করে নিয়ে এলো। তিতলিকে বসিয়ে চুলের গড়ায় গড়ায় তেল মালিশ করতে আরম্ভ করলো। তিতলি চোখ বন্ধ করে রেখেছে আরামে। এখন অনেকটাই স্বস্তি বোধ হচ্ছে। অনেকক্ষণ মালিশ করার পর কাব্য জিজ্ঞেস করল। নো ফিলিং বেটার? তিতলি উপর নিচ মাথা ঝাঁকালো। কাব্য সুন্দর করে চুল আঁচড়ে বেনি করে দিল। হাত ধোয়ার জন্য কাব্য যেতেই তিতলি খুশিতে একটা বালিশ হাতে নিয়ে সেটাতে মুখ ডুবিয়ে দিল। অতিরিক্ত খুশিতে বেচারি পেছনের দিকে হেলে পড়তেই মাথা গিয়ে বাড়ি খেলো খাটের কর্নারে। মাথায় হাত দিয়ে ব্যথাতুর শব্দ বের করল। কাব্য বের হয়ে এই দৃশ্য দেখতেই মুখ কুঁচকে গম্ভীর স্বরে বিড়বিড়াল। ইডিয়েট। সময় অনেকটা গড়িয়ে তিতলির মাথা ব্যথাটা সবে কমেছিল, এর মাঝেই কাব্য ওকে পড়তে বসিয়ে দিয়েছে। রাগে দুঃখে তিতলি ফুলে ফেপে একাকার হয়ে আছে। মনে হচ্ছে বজ্জাত গম্ভীর গরুকে তুলে আছাড় মারতে। সে কখনো সুস্থ থাকতেই বইয়ের ধারের কাছে ঘেঁষত না, আর অসুস্থ হলে তো কথাই ছিল না। আর এখন কিনা মাথা ব্যথা নিয়ে পড়তে হচ্ছে, যদিও ব্যথাটা এখন আর নেই। তিতলি পড়বে কি বইয়ের দিকে তাকে বিড়বিড় করে কাব্যের গুষ্টি উদ্ধার করছে। হুট করে মুখটা কেমন মলিনতায় ছেয়ে গেল। বইয়ের দিকে তাকে উদাস স্বরে সে আওড়ালো। আজ রাতটা না হয় এভাবেই কাটুক। কাল তুমি আমি মিলে না হয় এক কাপ চা খেলাম আর দুঃখের আলাপ করলাম। বড় এক দীর্ঘশ্বাস ফেলে বলল। হ্যাঁ, তোমার সাথে কিসের দুঃখের আলাপ করব? আমার দুঃখে ভরা বটগাছের মূল শেকড় তো তুমি। তিতলিকে একা একা বিড়বিড় করতে দেখে কাব্য পেছন থেকে গম্ভীর স্বরে বলল। পড়ার বদলে যদি আর একটা কথা মুখ দিয়ে বের হয়, তাহলে সে বট গাছে তোমাকে উল্টো ঝুলিয়ে দিয়ে আসবো। কাব্যের কথা শুনে তিতলি ভয়ে শটান হয়ে বসে বইয়ে মনোনিবেশ করল। 10 মিনিট কি 11 মিনিট পড়েছে সে। এর মাঝেই ঘুমের তোপে ঝিমিয়ে বইয়ের উপর মুখ গুজে দিল। তিতলির সারা শব্দ না পেয়ে কাব্য ভ্রু কুঁচকে ল্যাপটপ থেকে মুখ সরিয়ে তিতলির দিকে তাকালো। মরা মানুষের মতো ওকে পড়ে থাকতে দেখে কাব্য ল্যাপটপটা কোল থেকে নামিয়ে সাইডে রেখে দিল। তারপর খাট থেকে নেমে তিতলির পড়ার টেবিলের কাছে এগিয়ে গেল।
তিতলি বেঘরে ঘুমাচ্ছে। কাব্য ওর সামনে গিয়ে হাত আড়াআড়ি বুকে রেখে তীর্যক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল, অতঃপর আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলল। টাফার একটা। কাব্য তিতলির দিকে ঝুঁকে তাকে পাজা কোলে নিয়ে নিল, বিছানার উপর খুব সতর্কের সাথে শুয়ে দিল। কাব্য চাচ্ছে না তিতলির ঘুমটা এখন ভাঙুক। তিতলিকে শুয়ে দিয়ে কাব্য ওর দিকে কারো দৃষ্টিতে তাকালো একবার। তিতলি যে সত্যি ঘুমে একেবারে মজে আছে ব্যাপারটা নিশ্চিত হতেই ঘুমিয়ে থাকা তিতলির মুখের কাছে ঝুঁকে এলো কাব্য। কাব্যের দৃষ্টিতে তখন নেশা ধরা। সে তিতলির থেকে চোখ সরিয়ে ওর বুকের নজর দিল, তারপর আবার তিতলির ঘুমন্ত লাবণ্যময়ী মুখশ্রীর দিকে তাকিয়ে হাত দিয়ে তিতলির বুকের উপরে থাকা অন্নাটা একটানে নিচে ফেলে দিল। তারপর লাইট নিভিয়ে তিতলির বুকে মুখ ডুবিয়ে তলিয়ে গেল প্রশান্তির নিদ্রায়। কাচের জানালা ভেদ করে সূর্যের তীক্ষ্ণ রশ্মি চোখের উপর পড়তেই ঘুম ভেঙে গেল তিতলির। ঘুম ভাঙতেই বুঝতে পারলো কারো শক্তপোক্ত শরীরের উষ্ণতার চাপা পড়ে আছে সে। মাথাটা বহু কষ্টে উঠিয়ে দেখল সে এতক্ষণ যাবৎ কাব্যের বুকে বিড়াল ছানার ন্যায় ঘুমিয়েছিল, আর কাব্য তাকে আষ্টে পিষ্টে আগলে রেখেছে। ঘুমন্ত কাব্যের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। তারপর ঘাড় বাঁকিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই আটকে উঠল তিতলি। 10টা বেজে গেছে, অথচ ওরা মরার মতো ঘুমাচ্ছিল। তিতলি তড়িঘড়ি কাব্যর থেকে নিজেকে ছাড়িয়ে নিল, অস্থির হয়ে কাব্যকে ডাকতে লাগলো। এই যে শুনছেন, 10টা বেজে গেছে, ভার্সিটিতে যাবেন না? এত শান্তির ঘুমের বেঘাত ঘটতেই চোখ বন্ধ রেখেই কপাল কুঁচকে ফেলল কাব্য। ঘুম ঝাড়ানো কণ্ঠে বলল। কিসের ভার্সিটি আজকে? তিতলি বুঝলো না কাব্যের কথার মর্মার্থ। সে কাব্যের হাত জোরে টানতে টানতে বলল। আরে উঠুন, দেরি হয়ে গেছে তো, পরে তো আবার আমার সাথে চেঁচামেচি করবেন, বলবেন আমি আপনাকে ডেকে দিইনি। কাব্য মাত্রাতিরিক্ত বিরক্ত নিয়ে উঠে বসলো, তারপর গরম চোখে তিতলির দিকে তাকিয়ে বলে। শুক্রবারে কিসের জন্য ভার্সিটি যাবো ইডিয়েট? গরুর জন্য ঘাস কাটতে? আজ শুক্রবার, সে তো ভুলেই গেছে। আজ শুক্রবার মনে পড়তেই নিজের জিহ্বায় কামড় বসালো তিতলি। কাব্যের দিকে তাকিয়ে দেখলো কাব্য এখনো গরম চোখে ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে পারলে আজ তো গিলে খাবে। তিতলি একটা ঢোক গিলে ঝিনঝিনিয়ে বলল। সরি, আমার আসলে মনে ছিল না। কাব্য আর কিছু বলল না, চুপচাপ খাট থেকে নেমে ওয়াশরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ বাদ ওয়াশরুমের দরজা ঠেলে বের হতেই কাব্য খেয়াল করলো তিতলি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। কাব্য ওর সামনে গিয়ে বসল। ফ্রেশ হয়ে আসো, আমি ততক্ষণে দোকান থেকে খাবার নিয়ে আসছি। কথাটা বলে কাব্য বেরিয়ে গেল। তিতলিও ফ্রেশ হতে ঢুকে পড়ল। নাস্তা খেয়ে শেষ হতেই তিতলি কাব্যের কাছে গিয়ে দাঁড়ালো। আজকে কি রান্না করব? কিছু রান্না করার দরকার নেই। রান্না না করলে খাবেন কি? আজকে দুপুর ইফাতের বাসায় দাওয়াত। এতদিন আন্টি বাসায় ছিলেন না, কালকে আসার পর থেকে তোমাকে দেখতে চেয়েছেন, ব্যস্ততা কাটিয়ে আসতে পারেননি, তাই আজকে দাওয়াত দিয়েছিল। ও আচ্ছা। সুন্দর একটা থ্রি পিস পরে পরিপাটি হয়ে গেল তিতলি। তৈরি হয়েই আয়নায় নিজেকে একবার দেখে নিল। না, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তিতলি খুশি হয়ে আয়নায় একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারল। ঠিক তখনই কাব্যের সাথে তার চোখাচোখি হলো। তিতলির সাথে সাথে লজ্জায় গুটিয়ে গেল। কাব্য শুধু এইটুকুই বলল। রেডি? তিতলি মাথা কাত করে সায় জানালো। কাব্য ফের বলল। আচ্ছা তাহলে চলো। কাব্য ও তিতলি ফ্ল্যাটের দরজায় তালা মেরে লিফটে উঠে গেল। দরজার কলিং বেল বাজতেই ইফাত দরজা খুলে দিল। কাব্য ও তিতলিকে আসতে দেখে হেসে পড়ল। হাই ভাবস, কেমন আছেন? তিতলি হালকা হেসে বলল। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? বউ ছাড়া একটা মানুষ যেমন থাকে তেমনই আছি। কেউ তো আর আমার দুঃখ বোঝে না, অথচ নিজে বউ নিয়ে দিব্যি ঘুরে বেড়ায়। ইফাত যে তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সেটা ঠিকই বুঝতে পারল কাব্য, কিন্তু সে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে ভেতরে ঢুকে গেল। ইফাতের মা তাহমিনা বেগম তিতলি ও কাব্যকে দেখে এগিয়ে এলেন। তারপর তিতলির দিকে ইশারা করে কাব্যকে জিজ্ঞেস করলেন। কিরে, এটাই তোর সেই একমাত্র বউ? কাব্যের ভ্রু কুঁচকে গেল। একমাত্র বউ? আন্টি বউ তো সবার একমাত্রই হয়। পেছন থেকে ইফাত জোরে বলল। কিছু মানুষ আবার বউ ছাড়াও হয়। তাহমিনা বেগম ইফাতের কান মোলে ধরলেন। সারাদিন শুধু ইতরামি শুধু বলে কাব্য একবার বিয়ে করে একমাত্র বউকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে, আর এই বাদন নাকি বউ ছাড়া কেঁদে কেঁদে দিন পার করছে। আবার যখন বিয়ের কথা বলি তখন বলে এসব বিয়ে টিয়ে করে বিন্দাস জীবন রসাতলে ডুবাতে চাই না।
তিতলি এবার খিলখিল করে হেসে ফেলল। তাহমিনা বেগম তিতলির কাছে গিয়ে গালে হাত রেখে বললেন, কি মিষ্টি দেখতে একটা মেয়ে। আরে কাব্য, এত মিষ্টি মেয়ে তুই কোথা থেকে নিয়ে আসলি? ডাস্টবিন থেকে। কাব্যের মুখ থেকে ফট করেই কথাটা বের হয়ে গেল। কিভাবে বের হলো সে নিজেও বুঝতে পারছে না। কাব্যের উত্তর শুনে তিতলি নাক মুখ ফুলিয়ে ওর দিকে তাকালো। ইফাত তিতলির অবস্থা দেখে কাব্যকে ইশারা করে বলল, মামা, আজকে তোমার খবর আছে। তোমার একমাত্র বউ চেচ্ছে। এবার বুঝবা আমাকে ছাড়া বিয়ে করার মজা কাকে বলে। বেত্তমিজ, আমাকে দাওয়াতও দেয়নি। তাহমিনা বেগম আবারও ওর কান টেনে বললেন। বেশি কথা বলে বাদর ছেলে। উনি ইফাতকে ছেড়ে তিতলির হাত ধরে বললেন, তুমি কিছু মনে করো না কাব্যের কথায়, ওরা দুটো এমনই বাদর। তিনি তিতলিকে নিয়ে ভেতরে চলে গেলেন। তাহমিনা বেগম আর তিতলি যেতেই কাব্য ধাম করে ইফাতের পিঠে ঘুষি বসিয়ে দিল। সাথে সাথে ইফাতের মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো।